আমরা এই যে আজকে থেকে শুরু করলাম ফিনান্স ক্লাস, বিবিএ প্রথম বর্ষের। আপনাদেরকে আমি এই অল্প সময় ফিনান্সের মোটামুটি টিচার বানাইয়ে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার সাথে একটু ভালো করে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। এখন শীট যেহেতু সবার কাছে নাই, যে শীট আমি দিয়েছিলাম সেটা দিয়েই শুরু করি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয়, আমি আপনাদের তাহলে ক্লাস টাইমটা কিন্তু এইটাই সিলেক্ট করি। হ্যাঁ, হ্যাঁ, এই এই রাত্রে সময়টাই ক্লাস আপনার, তো প্রতিদিন। হ্যাঁ এই সময়টাই সিলেক্ট করি, আমার জন্য একটু ভালো হয়। আমার মানে আগের শিডিউল গুলা খুবই ব্যাস লেগে গেছে গা, অনেক বেশি। সমস্যা হবে? না স্যার, আমার সমস্যা নাই, বাকি দেব। হ্যাঁ, তাহলে এই সময়টাই আমরা সিলেক্ট রাখলাম। আচ্ছা, কে যেন জয়েন করতেছে, একটু জয়েন করাই দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আপনারা এই যে যার মোবাইলে হয়, নয়েজ হয়, দয়া করে মিউট করে রাখবেন। হ্যাঁ, মিউট করে রাখবেন। কোশ্চেন করার সময় তখনই আপনারা শুধু কোশ্চেনটা করবেন, এছাড়া মিউট করে রাখেন। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা শুরু করব অঙ্ক, তাহলে শুরু করলাম। প্রথমে যে অঙ্কটি করব, টাইম ভ্যালু অফ মানির, হ্যাঁ ফিনান্সের প্রথম যে অঙ্কটা করবো সেটা হলো 46 নম্বর অঙ্ক। অঙ্ক নাম্বার 46। আমি তো একটা নির্দিষ্ট প্যাটার্নতে এখন অঙ্ক করাবো, যাতে অল্প সময় আপনাদের অঙ্ক হয়ে যায়। আবার কার মোবাইলে নয়েজ হয় দেখেন তো। যার মোবাইলে নয়েজ হয় সে বন্ধ করেন মোবাইল, মোবাইল মিউট করেন, মিউট করেন। চলেন এবার শুরু করি, প্রশ্ন আপনারা করেন। আমি প্রথমে যে অঙ্কটা করাচ্ছি সেটা হলো এনসিএর 46 নম্বর অঙ্ক। হ্যাঁ, আমি প্রথমে একটু বলে দেই, 46 করাচ্ছি প্রথমে, এনসিএ 46 এটা করাবো। আর এটার মতো সিমিলার দুইটা হোমওয়ার্ক বাসায় দিয়ে দিব, আপনারা লিখে নেন। এইচডব্লিউ এনসিএ 1 আর একটা হলো 2, এই দুটা হোমওয়ার্ক। একটা করাবো 46 করাবো, 1 আর 2 আপনারা হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক 1 আর 2, 1 2 আপনারা নিজেরা করবেন। খেয়াল করেন, আমরা কোশ্চেনটা পড়ি, দেখেন। আহ, ভিডিওটা দেখে নিবেন সাথে, যখন আপনারা কোশ্চেনটা বাসায় পড়বেন তখন একটু অঙ্কটা সমাধানের সময় দেখে নিন। আর আপনারা ওই যে দুইজনের কাছে শীট নাই তারা, দুইজন না তিনজন, এই যে সজল তোমার কাছে শীট আছে? জি না স্যার, নাই। তুমি কি প্রিন্ট করবা না আমার কাছ স্যার থেকে ওগুলো কালেক্ট তো করবা? বলে দিচ্ছিলাম, আপনার কাছ থেকে নিয়ে নিব। আচ্ছা, তাহলে আমি 3টা করে রাখবো, তোমরা যারা যারা আছে সারা নিয়ে যেও তাহলে আচ্ছা স্যার। কালকে সংগ্রহ করে। আচ্ছা, দেখো 46 নাম্বার অঙ্ক আমি সমাধান করতেছি, যা বলতেছি সেটা একটু ভালো করে খেয়াল করো। ইউ আর ডিসাইডিং টু পারচেজ অ্যান ফ্ল্যাট ইন মিরপুর। তুমি সিদ্ধান্ত গ্রহণ করছো মিরপুরে একটা ফ্ল্যাট ক্রয় করবা। ফর দিস ইউ, এই জন্য তুমি, ইউ হ্যাভ টু অ্যাকুমুলেটেড, তুমি জমাইতে চাও। তোমার উদ্দেশ্য হলো তুমি মিরপুরে একটা ফ্ল্যাট পছন্দ করছো, ওই ফ্ল্যাটটা তুমি কিনবা, এই জন্য তুমি এখন থেকে টাকা জমাইতে চাও।
80 লাখ টাকা 10 ইয়ার্স ফ্রম নাও, এখান থেকে 10 বছর পরে। তার মানে তুমি আজকের দৃষ্টিভঙ্গি হলো আজকে দাঁড়াইয়া, সেটা প্রেজেন্ট। আজকে যে দাঁড়িয়ে আছো সেটা প্রেজেন্ট অবস্থায়। আজকে দাঁড়িয়ে তুমি আজ থেকে 10 বছর পরে তোমার ভবিষ্যৎ কথা চিন্তা করতেছো। আজ থেকে 10 বছর পরে তুমি সম্পদটা কিনবা, অর্থাৎ ফ্ল্যাটটা কিনবা, তখন তোমার 80 লাখ টাকা লাগবে। আর তোমার মাইন্ড সেট আপ করছো যে আজকে বসে আজকে থেকে আমি টাকাগুলো জমাবো, এই 80 লাখ টাকা জমাবো। এখন নাও ইউ আর deciding to deposit a certain amount of money in your special deposit account that will provide 12.5% interest per annum। তুমি এই উদ্দেশ্যে, এই যে টাকা জমাইবা, এই উদ্দেশ্যে একটা বিশেষ ধরনের হিসাব ব্যবস্থা গ্রহণ করছো। ব্যাংকে যায় বলছো আমাকে একটা হিসাব খুলে দেন, যেখানে আমি টাকা রাখবো আর টাকাটা 10 বছর পরে 80 লাখ টাকা হবে। এটা আমাদের বলছে। তাহলে তুমি টাকাটা রাখবা। আর ব্যাংক বলছে আপনি যদি আমাদের এই বিশেষ হিসাব ব্যবস্থাটায় টাকা রাখেন, এই তহবিলে টাকা রাখেন, তাহলে আমরা আপনাকে 12.5% সুদ দিব। তাহলে দেখো, আমি বর্তমানে বসে ভবিষ্যতের কথা ভাবতেছি, বর্তমানে বসে ভবিষ্যতের কথা ভাবতেছি। আচ্ছা, এই হলো আমাদের তথ্যগুলা বলছে। এখন পরে কি বলছে দেখো। পরে বলা হয়েছে 1 নম্বর, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। তোমার বাৎসরিক কিস্তির পরিমাণ, বাৎসরিক জমার পরিমাণ কত হবে বিগিনিং অফ দ্য ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে যদি তুমি টাকা জমা দাও। দ্বিতীয় যেটা বলছে, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরে তোমার জমার পরিমাণ কত যদি জমাটা তুমি বছরের শেষে দাও। তৃতীয় বলছে, হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট, হাফ ইয়ারলি ডিপোজিট, অর্ধবার্ষিকী টাকা যদি জমা, হাফ ইয়ারলি অর্ধবার্ষিকীতে যদি টাকা জমা দাও, অর্থাৎ সেমি অ্যানুয়ালি 6 মাস অন্তর অন্তর যদি টাকা জমা দাও। তাহলে আমার কাছে কি চাইছে সে বিষয়টা দেখো। টাইম ভ্যালুর সবচেয়ে মেজর প্রবলেম হলো ছাত্র প্রশ্ন পড়ে ধরতে পারে না এটা প্রেজেন্ট না ফিউচার। আমার সাথে ভালো করে বুঝে বুঝে করবা, দেখবা তুমি বস হয়ে গেছো টাইম ভ্যালুর। তাহলে দেখো, আমি আজকে বসে ভাবতেছি 10 বছর পরে সম্পদ কিনবো, ফ্ল্যাট কিনবো, আর 10 বছর পরে ওই ফ্ল্যাটের দাম হবে 80 লাখ টাকা। আজকে বসে ভাবতেছি, আজকে বসে ভবিষ্যতের চিন্তা করতেছি, 10 বছর পরে ফ্ল্যাট কিনবো। তাহলে এটা ভবিষ্যতের চিন্তা, তাই ভবিষ্যৎ মূল্য। আর একটা বিষয় মনে রাখবা, ভবিষ্যতের জন্য মানুষ টাকা জমায়, বর্তমানে মানুষ ঋণ গ্রহণ করে। বর্তমানে মানুষ ঋণ গ্রহণ করে আর ভবিষ্যতের জন্য মানুষ টাকা জমায়। তাহলে আমি আজ থেকে 10 বছর পরে ফ্ল্যাট কিনবো, আমি টাকা জমাবো। এইখান থেকে বুঝলাম যেটা ফিউচার ভ্যালুর অঙ্ক। এখন আমি যে টাকা জমাবো, আমার জমানোর অনেক সিস্টেম আছে। আমি চাইলে একবারে জমাইতে পারি, যে আজকে একটা টাকা রাখবো, এটা ফুললা ফাইপা ফুলতে ফুলতে 80 লাখ টাকা হয়ে যাইবো। ব্যাংকে যাইয়া বললাম আমার বারবার আওয়ার টাইম নাই, আমি একবার আজকে আপনার কাছে টাকা জমা রাখা যাবো, আর এটা ফুলতে ফুলতে যাতে 10 বছর পরে 80 লাখ টাকা হয়, আমি এই আপনার কাছ থেকে 80 লাখ টাকা লয়ে যাবো। আপনি হিসাব নিকাশ করে আমারে বলেন, ব্যাংকের ম্যানেজারে বললাম হিসাব নিকাশ করে বলেন আমি যে আজকে আইছি কয় টাকা আপনার ব্যাংকে রাখা যাব। মনে করো ব্যাংক হিসাব টিসাব করে বললো যে আপনি কাজ করেন 50 লাখ টাকা আজকে ব্যাংকে রাখা যান, এটাই ফুলতে ফুলতে 80 লাখ টাকা হয়ে যাব। তাহলে দেখো, আমরা রাখবো একবার, জমা দেবো আর তুললে আনবো একবার, এরকম যদি ঘটনা ঘটে সেটাকে আমরা বলবো লামসাম, এককালীন। আর এই অঙ্কে ঘটনা কি ঘটছে জানো, ব্যাংকের যায় বলছো আমার 80 লাখ লাগবো 10 বছর পরে, আপনি আমাকে বুদ্ধি দেন আমি টাকা কেমনে জমাবো। ব্যাংক বলছে আমার বিশেষ একটা অ্যাকাউন্ট আছে যেখানে টাকা অনেক দ্রুত বাড়ে, সেখানে টাকা জমান, আমরা আপনাকে 12.5% সুদ দিব। এটা এখন তোমরা কি করছো, প্রথমে জিজ্ঞাইছো আচ্ছা আমি কেমনে জমা দেবো। ব্যাংক প্রথমে বলছে প্রত্যেক বছর একবার আইবেন, প্রত্যেক মাসে বছরের 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে শুরুতে আইবেন, আইয়া টাকা জমা দিয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয়টা বলছে তুমি বলছো আর কি অপশন আছে, হ্যাঁ আছে, প্রত্যেক বছর একবার টাকা জমা দিবেন, তবে মাসের শেষে জমা দিবেন, মানে বছরের শেষে জমা দিবেন, বছরের শেষে, মাসের না। আরেকটা উপায় বলছে, যদি এই দুইটাও পছন্দ না হয় তাহলে 3 নম্বর আরেকটা অপশন আছে, সেটা হলো প্রত্যেক বছর 6 মাস পর পর প্রতি বছর 2বার টাকা জমা দিবেন। তাহলে আপনি এখন চিন্তা করেন যেটা আপনার ভালো লাগে এটা আপনি চুজ করেন। তাহলে আমরা এটা ফিউচার ভ্যালুর অঙ্ক করতেছি। আশা করি এতটুকু বুঝছি। দেখো তো প্রশ্নটা যে পড়লাম সে কনসেপ্টটা কি বুঝছো সবাই? জি স্যার। যদি এতটুকু বুঝে থাকে
তাহলে আমরা সমাধান শুরু করি। আর খাতা যখন তোমার শীটটা তোমার সামনে থাকবে না, তোমার কাছে মনে হবে তোমার ব্রেনে আটকায় গেছে গং। এই নয়েজ আসলে বিশাল সমস্যা। নয়েজ কোনোভাবে আসা যাবে না। পেড ক্লাসে নয়েজ আসলে অন্যের সমস্যা হবে, বুঝতে পারছো? এই নয়েজ কোনোভাবে আসা যাবে না। নয়েজ হয় কেন? দুইটা কারণে। একটা হলো পাশাপাশি দুইটা ডিভাইস থাকলে নয়েজ হবে। দ্বিতীয়ত হলো হেডফোন ব্যবহার না করলে, তাহলে তোমার নয়েজ আসবে, মানে অন্য সাউন্ড গুলো আমাদের ক্লাসের মধ্যে ইনক্লুড হবে। আচ্ছা, চলো তাহলে আমরা যে অঙ্কটা করতেছি, প্রথমে আমরা লিখি গিভেন। গিভেন দিয়া লেখো এফবি, ভবিষ্যৎ মূল্য আমার দেওয়া আছে। ভবিষ্যৎ মূল্য 80 লাখ টাকা, মানে আমার 80 লাখ টাকা দরকার ভবিষ্যতে। এরপরে আই, আই মানে সুদের হার। এটা আমাদের প্রশ্নে বইলা দিছে 12.5%। তাহলে 12.5% কে যদি ভাঙাই 0.125 হয়। 100 দিয়া ভাগ, আশা করি বুঝছি। 12.5% কেমনে ভাঙাবো আশা করি বুঝছি। 12.5 কে 100 দিয়া ভাগ করবা, তাহলে অ্যান্সার আসবো। আচ্ছা, আর কয় বছর পরে টাকা লাগবে সেটা হলো এন। আমাদের টাকা লাগবে 10 বছর পরে, 10 ইয়ার্স। এটা হলো প্রশ্ন দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ারমেন্ট ওয়ানে বলছে বিগিনিং, বছরের শুরুতে টাকা জমা দিব। আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষায় এটা লিখবা না। বিগিনিং ডিপোজিট, এটা পরীক্ষায় লিখবা না। বিগিনিং ডিপোজিট স্যার জানে এটা বিগিনিং। তোমরা ডিরেক্ট সূত্র লিখবা উইনো দিয়া, রিকোয়ারমেন্ট ওয়ান দিয়া উইনো দিয়া সূত্র লিখবা। এখন ফিউচার ভ্যালুর অঙ্ক, বারবার টাকা জমা দিব, তাই এটা অ্যানুইটিস, কিস্তির অঙ্ক। তাই আমরা কিস্তির সূত্র ব্যবহার করব। এই হলো শুরু। এইটা সূত্রের সাথে এখানে একটু বাড়তি। দেখো 1+i, এই এতটুকু হয়েছে এই বিগিনিং এ থাকার কারণে। এখন আমরা কি করব, এটার মধ্যে মান বসাবো। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি ক্যালকুলেশন করে দিব। এর পরের ক্লাসে আমি সূত্র আর মান বসাই দেবো, ক্যালকুলেশন তোমরা করবা। চলো, এইটা আমার দেওয়া আছে 80 লাখ টাকা। এ বের হবে, এটা হলো 0.125, 1+0.125। এরপর এন এর মান 10 বছর, এই হলো 10, -1 প্লাস 1+0.125। এটা হলো সূত্র। হ্যাঁ, এটা হলো সূত্র। আচ্ছা, এখন আমরা কাজ কি জানো, এটাকে সমাধান করবা। প্রথম অঙ্ক আমি সমাধান দেখাই দিচ্ছি, পরবর্তী আর অঙ্কের সমাধান দেখাবো না। সূত্র এই 2 লাইন করে দিব, বাকি সব ক্যালকুলেশন নিজেরা করবা। এখন সিম্পল ভাবে কি করবা জানো, এই 80 লাখ রে 0.125 দ্বারা গুণ করে ফেলবা। এটা অনেক ভাবে ক্যালকুলেশন করা যায়। আমি ভাইঙ্গা ভাইঙ্গা প্রথমে দেখাই। এই যে আমরা লিখবো 80 লাখ, প্রথমে 80 লাখ লিখছি 0.125, এটা দ্বারা গুণ করার পরে এটার অ্যান্সার আসলো হইলো 10 লাখ। 80 লাখ, 80 লাখ রে 0.125 দ্বারা গুণ করছে, এটাকে এটা দ্বারা গুণ করছে, তাহলে অ্যান্সার আসছে 10 লাখ। এরপর এটা এর মতো রয়েছে। এখন এতটুকু ক্যালকুলেশন একবারে করব কেমনে? এই যে দেখো আছে কত, 1, এই যে 1, তারপরে প্লাস, তারপরে পয়েন্ট, 0.125 দিলাম। এরপর হলো পাওয়ার 10, এই পাওয়ার একটা চিহ্ন আছে, এটা দিয়ে 10 দিব, সমান দিব, অ্যান্সার আসবো। এটা অ্যান্সার করার পরে -1, তারপরে দিব -1, -1 দিব। 1 দিলে এটার অ্যান্সার চলে আসবো। তোমরা আরেকজন ক্যালকুলেট করো আমার সাথে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করো কত হয়। আমার ক্যালকুলেশন করার পর এটার অ্যান্সার আসছে 2.247। আমি 3 সংখ্যা 4 সংখ্যা লিখলাম। মনে রাখবা, দশমিকের পরে 3 সংখ্যা 4 সংখ্যা 5 সংখ্যা যে যেটা লেখা হবে সর্বনিম্ন 3টা লেখার চেষ্টা করবা। ইন্টু এইটা গুণ করলে হয় 1.125। আচ্ছা, এখন আমরা কি করব, এইটারে এইটা দ্বারা গুণ করব, এইটারে এটা দ্বারা গুণ। তাহলে আমি সাইড চেঞ্জ করে ফেললাম, এটাকে এটা দ্বারা গুণ। তাহলে কত লিখবো, 2.2473 ইন্টু 1.125। এটা
গুণ করার পরে অ্যান্সার আসছে 2.5282, আর এটা 10 লাখ, 10 লাখের মতোই আছে। পরে কি করব, এ কে রেখে দিব, এ রেখে দিয়ে ওইটাকে ভাগ করে নিচে নিয়ে যাব। দেখো এটাকে নিচে নিয়ে যাব ভাগ করে। এখন সুতরাং এখন ভাগ করলে এটার অ্যান্সার চলে আসবে কত। উপরে লিখবো, আগে লিখবো 10 লাখ ভাগ 2.5282, এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে হলো আহ কত, 3,95,538 টাকা অ্যাপ্রক্স। প্রায়, এই প্রায় কেন লিখলাম, 32 আসছে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। আচ্ছা ওইটা আমি বলতেছি, দেখো তোমাদের আমার এত আসছে আর 32, আমার 38 আসছে। 3 লাখ, তার 0.32 আসছে। ও পয়েন্ট আমি লিখি নাই বুঝছো, পয়েন্ট বাদ দিয়ে দিছি। মানে সংখ্যাটা আসছে হলো এরকম, 3,39,538.3277। আমি ক্যালকুলেশন করার পর এইটা আসছে বুঝছো। তা আমি কি করছি, এই দশমিক পর্যন্ত রাখছি, আর এই দশমিকের পরে সংখ্যাটা 3, এই জন্যে এটা যা আছে তাই আমি এতটুকু রাইখা দিছি, আর লেখি নাই। তো এখন বাকিটা কি ঠিক আছে ক্যালকুলেশন করা আমার? জি এতটুকু স্যার। কি মিলছে তোমাদের সাথে? জি স্যার। আচ্ছা এতটুকু মিলছে। এখন একটা বিষয় তুমি দেখো, দশমিকের পরের মানটা কি লেখবা না এটা তোমার ইচ্ছা, না লেখাটা উত্তম, লেখার কি দরকার। মনে রাখবা তবে দশমিকের পরের মানটা 5 থেকে 9-এর মধ্যে হইলে 1 বাড়ায়া দিবা। অর্থাৎ যদি এমন হইতো 38.5 হইতো, তাহলে এটাকে 39 লেখতা। 6 হইলে তিনটা 6 হইলে 39 লেখতা, আটকে আটকে 9 লেখতা। দেখো এই তিনটা যদি 5 6 7, 5 6 7 8 9, এর মধ্যে যদি কোনো সংখ্যা হইতো এই তিনটা, এই এই কারণে 5 থেকে 9-এর কারণে এই 8টাকে আমরা 9 লিখে দিতাম। আর যদি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত হয়, অর্থাৎ এই তিনটা যদি এই 3 না হইয়া 1 অথবা 2 অথবা 3 অথবা 4, এই চারটা সংখ্যার মধ্যে কোনোটা হয়, তাহলে 38 38ই রাখবো। তাহলে আমরা কি করলাম, 3,95,538 টাকা। অর্থাৎ আমরা যদি প্রত্যেক বছরের শুরুতে 3,95,538 টাকা রাখি ব্যাংকে, তাহলে এটা ফুইলা ফাইপা 10 বছরে 80 লাখ টাকা হইব। আমাদের এই রিকোয়ারমেন্টটা আমাদের কমপ্লিট হইলো আশা করি। এখন আমরা এইটাই আবার ইন্ডিং করব। চলো আমি এটা মুছে ফেললাম, তোমরা আশা করি উঠাইছো সবাই, যেহেতু অ্যান্সার সহ বলছো। এখন আমার কাজকে এটাকে দ্বিতীয়বার করা। চলো, রিকোয়ারমেন্ট বি আমি প্রথম অঙ্কে লিখে লিখে করাচ্ছি, পরেরটা এত কিছু লাগবে না। এটাকে ইন্ডিং ইন্ডিং ডিপোজিট, ইন্ডিং ডিপোজিট মানে হলো শেষে জমা, প্রত্যেক বছর শেষে জমা দিব। এটা পরীক্ষায় লিখবা না, ডিরেক্ট সূত্র লিখবো, নো, এত কিছু পরীক্ষায় লিখতে হয় না। এফ বি সমান, আর এই যে সূত্র আজকে করতেছি না, এটার মতো 3টা অঙ্ক তো দিয়ে দিব, দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে। এই হলো বিগিনিং এর সূত্র। দেখো বিগিনিং সরি ইন্ডিং এর সূত্র, ইন্ডিং আর বিগিনিং এর পার্থক্য হলো এই পিছনে একটা অংশ আছে 1+i, ওই ল্যাঞ্জাটা বাদ হয়ে গেছে। তাহলে যে বিগিনিং এর সূত্র পারে, হ্যাঁ ইন্ডিং ও পারে। এখন আমরা এটার মান বসাবো, এখানে 80 লাখ, এখানে এটা হলো 0.125। আর সূত্রের উপস্থাপনা ভঙ্গি আমি তোমাদের প্রথম ক্লাসে মনে হয় দেখাইছিলাম যে অল্টারনেটিভ অনেক ভাবে হয়, এটা তুমি কোন ভাবে করবা তোমাদের ইচ্ছা। এখন আবার কি করব, এটা সমাধান করব। এই 80 লাখ রে 0.125 দ্বারা গুণ করব, তাহলে এটার অ্যান্সার হলো 10 লাখ। এবার রাখবো, আর এতটুকুর ক্যালকুলেশন করব। এতটুকুর ক্যালকুলেশন 2 পয়েন্ট কত জানি হয়েছিল, আমি ভুলে গেছি। বলো। স্যার ম্যাথটা না শীটে খুঁজে পাইতেছি না। শীটের 46 নাম্বার। আমি একটা ও ছবি পাঠিয়েছি কিন্তু ওইটা 46 নাম্বারটার সাথে তো টাকা ও মিলতেছে না। আচ্ছা আচ্ছা, এটা পেজ না, এটা তো 3য় অধ্যায়, টাইম ভ্যালু অফ মানি কত অধ্যায় আছে দেখো। আচ্ছা আমি তৃতীয় বলে দিই, হ্যাঁ এটা শীটের 5 নম্বর
পেজ না? 10 নাম্বার পেজের 10 হ্যাঁ নাম্বার পেজে আছে। 10 নাম্বার পেজ 10 নাম্বার পেজের 46 নাম্বার। আচ্ছা দেখো 45 হলো মিস্টার আমিন আর 10 নাম্বার হলো 46 নাম্বার হলো মিরপুর। হ্যাঁ এখানে আছে। আচ্ছা এখন আমরা এটা ক্যালকুলেশনটা করি একটু দেখো। দেখো 1+0.125 এটা পাওয়ার চিহ্ন মানে এইটা, এই চিহ্নটা দেওয়া আছে। এটা হলো 10 দিলাম -1 দিলাম, এটার অ্যান্সার আসছে 2.2473। আমি 4টা সংখ্যা নিলাম, তোমাদের যদি অন্যটা নিতে ইচ্ছা করে নাও, কোনো আপত্তি নাই। এখন 2.2473 এটা দিয়ে ভাগ করব, তাহলে 10 লাখ 1 2 ভাগ 2.2473, তাহলে এটার অ্যান্সার আসে হইল এ সমান 4,44,988 4,44,978 অ্যাপ্রক্স, মানে অ্যাপ্রক্সিমেটলি তাই। অর্থাৎ যদি আমি টাকাটা শেষে জমা দিই তাহলে 4,44,978 টাকা জমা দিতে হবে। আচ্ছা যদি শুরুতে দেই তাহলে দিতে হবে 3 লাখ সামথিং, যেটা একটু আগে বাই করছি। এতটুকু তোমাদের তোলা হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন লাস্ট রিকোয়ারমেন্ট 3 নাম্বার রিকোয়ারমেন্টটায় যাব। এরপরে আমরা কি করব জানো, মানে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটা উপায় বাইসা নিব। আর এই টাইম বেলও শিখতে পারলে তোমরা কি করবা, ব্যাংকে যখন টাকা রাখো না, ব্যাংকের অনেক হিস্ট্রি তুমি নিজে নিজেই বাই করতে পারবা। ব্যাংক যে বলে এত পার্সেন্ট সুদ দিব, কেমনে কেমনে দিব, ওগুলা তুমি নিজেই বের করতে পারবো। চলো শেষের যে রিকোয়ারমেন্টটা বলছে সেটা আমরা একটু খেয়াল করি। বলা হয়েছে হোয়াট উইল বি ইওর হাফ ইয়ারলি ডিপোজিট, হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিকী। আচ্ছা এই হাফ ইয়ারলি থেকে অনেক কিছু আমি আজকে শিখাই ফেলবো, যাতে তোমাদের বাকি সময় হাফ ইয়ারলি এগুলার যদি কোনো সমস্যা না হয়। তাহলে রিকোয়ারমেন্ট 3, এটাকে আমরা লিখি হাফ ইয়ারলি, বা এটার আরেক নাম সেমি। সেমি ইয়ারলি ডিপোজিট বা সেমি অ্যানুয়াল ডিপোজিট। আমরা কি করব এখন, সূত্র লিখব। ওইনো এফবি সমান এ বাই আই। তোমরা আমার সাথে সূত্র লেখো, আমি কিন্তু সূত্র কমাই, আমি সূত্র সবগুলা লিখে দিছি, আমি সবগুলা প্রয়োগ করব না, দেখবা সেম সূত্র দিয়া আমি অনেক অঙ্ক করাই ফেলবো, দেখবা একই রকমের সূত্র দিয়া। এখন খেয়াল করো, এই যে হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি বলা থাকলে এম চলে আসে। এম এম মানে কতবার দিতে হবে মনে রাখবা। বলো 6 মাস পর পর যদি একবার ব্যাংকে টাকা রাখো, বছরে তুমি কয়বার রাখবা? 2 বার। তাহলে এম এর মান 2 টাইমস। অর্থাৎ ব্যাংকে টাকা রাখতে যাও, তুমি যদি মাসে একবার ব্যাংকে টাকা রাখো তাহলে বছরে কয়বার রাখবা? 12 12 বার। বার। 12 বার। আচ্ছা তাহলে এখানে আমি একটা বিষয় বুঝাই, যদি মাসে একবার রাখি মান্থলি হয় তাহলে হবে 12 বার। আচ্ছা যদি বায়ো মান্থলি হয় মানে 2 মাস পর পর টাকা রাখবা ব্যাংকে, তাহলে হবে 6 বার। আচ্ছা যদি কোয়ার্টারলি হয়, কোয়ার্টার মানে 3 মাস পর পর, তাহলে বছরে হলো 4 বার। আর যদি হাফ ইয়ারলি হয় অর্ধবার্ষিকী 6 মাস পর পর, তাহলে হবে 2 বার। বুঝতে পারি তো? আর যদি ইয়ারলি বললে তো একবার। আর এক দিয়া কোনো কিছু ভেজাল নাই। এটা ছাড়া আরো হইতে পারে, উইকলি হতে পারে। যদি কখনো উইকলি বলে তাহলে মনে রাখবা 52 বার। উইকলি হইলে 52 বার, এক বছরে 52 সপ্তাহ। আচ্ছা তারপর যদি ডেইলি বলে, ডেইলি কন্টিনিউয়াসলি ডেইলি, ডেইলি হলে 360 দিন, 360 দিনে বছর বিবেচনা করবা। আচ্ছা এতটুকু হয়েছে। তাইলে আমরা এখানে এই হাফ ইয়ারলি বা সেমিনুয়ালি বলার কারণে এম এর মান 2। এখন এম এর কাজটা কি জানো, এম দুইটা জিনিসে দেখতে পারে না। আই পাইলে কোবদা টুকরা করে হালায়। আই এর মান ছিল হলো 0.125, এটাকে 2 দিয়া ভাগ, আর এন কে ডাবল করে ফেলে। এন ছিল 10 বছর, 2 দিয়া গুণ, এটা হলো 20, আর ওই অংশটার ভাগ। তাহলে আই এর কাজটা কি দেখো, এম এর কাজটা কি, এম হলো দুইজনের সাথে সম্পর্ক। এম আই কে কি করব, ভাগ করে ফেলবো, আর এন কে কি করব, গুণ করে ফেলবো। এন এর পিঠে চইরা বইয়া থাকবো, আর আইরে কান্দে লইয়া বইয়া থাকবো।
তাহলে দেখো এটা ভাগ হইছে আর এইটা হলো গুণ হইছে। এখন আমি এম গুলো চাইলে আমি এখানেও লিখে দেখতে পারতাম, দেখো এটার নিচে এম লিখে দেখতে পারতাম, এটার নিচে এম, এটার কাঁধে এন এম বসাই দিতে পারতাম। না করে আমি সাইডে করছি, এতে কোনো সমস্যা নাই। 0.125 ভাগ 2, এটার অ্যান্সার আসছে 0.0625, আর এটা গুণ করে এত হয়েছে। এখন আমরা কি করব, এটা ক্যালকুলেশন করব। ফেস ভ্যালু তো 80 লাখ ছিল, ফেস ভ্যালু ছিল 80 লাখ টাকা। এরপরে প্রথম ক্লাস যেহেতু, আমি ধীরে ধীরে অল্প অল্প শেখাচ্ছি। এখন আই এর মান কত? 0.0625। এরপরে 1 প্লাস 0.0625। হ্যাঁ, এরপরে পাওয়ার কত? পাওয়ার হলো 20, এটা হলো 20 মাইনাস হলো 1, এই হলো ব্র্যাকেট শেষ। তাহলে এখন সমাধান ওই আগের মতো, 80 লাখ রে এটা দিয়া গুণ। তাহলে কি করব, 80 লাখ 1 2 লিখলাম, 80 লাখ ইন্টু 0.0625। এটা করার পরে এটার অ্যান্সার আসছে 5 লাখ। আর এতটুকু একবারে করে ফেলবো। কেমনে? এইটা যোগ কইরা পাওয়ার কইরা মাইনাস করব। তাহলে 1 প্লাস প্লাস দিলাম, তারপরে 0.0625, এরপরে দিলাম পাওয়ার, পরে হলো 10, যে অ্যান্সার আসলো -1। এটা করার পরে অ্যান্সার আসছে 2.3619 লিখছি। এর কারণ কেন, আমার এই মানটা কত আসছে জানো? এই মানটা আমার এরকম আসছে, একটু আমি এখানে লিখে দেখাই। আমার মানটা আসছে ক্যালকুলেটর 3.361853.425। দেখো এত বড় থেকে তোমার যদি ভাল লাগে যে তুমি পুরাটা লইবা, আমাদের কোনো আপত্তি নাই, তুমি পুরাটা এনে লিখা দাও, সমস্যা নাই। যদি কমাইয়া লইবা, সর্বনিম্ন 3টা সংখ্যা লইও, আর সর্বোচ্চ যা ইচ্ছা 5টাও লইতে পারো চাইলে, 3টা আর 2টা 5টা। এখন আমি নিছি 4টা। এখন 4টা কেমনে? প্রথমে 3 লিখছে, 6 লিখছে, 1 লিখছে, এখন 8 লিখবো। 8 এর পরের সংখ্যাটা দেখো 5 আছে, এই 5 থেকে 9 থাকলে বাড়াই দিব, তাহলে 8টা হয়ে গেছে 9। আশা করি বুঝতে পারছি। এখন আমাদের কাজ কি জানো? ভাগ করা। এই হলো 5 লাখ, এই 5 লাখ রে এখন আমরা 2.3619 দ্বারা ভাগ করব, তাহলে এটার অ্যান্সার চলে আসবে। লেখা ক্লিয়ার দেখা যায়, গোলা গোলা আছে। কার মোবাইল, কারটায় গোলা গোলা দেখা যায়? তোমার নেটওয়ার্কের প্রবলেম, বুঝতে পারছো? স্যার লেখা ক্লিয়ার আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এটার অ্যান্সারটা আমার অ্যান্সারটা কত হয়? লেখা গোলা গেলে, গোলা হইলে মনে রাখবা তোমাদের মোবাইলের নেটওয়ার্কে কোন সমস্যা হচ্ছে। স্যার টু 2 লাখ পয়েন্ট 11,694। তাহলে অ্যান্সার হলো 2 লাখ 11,694। 11,694 অ্যাপ্রক্স, প্রায়। অর্থাৎ আমি যদি বছরে 2বার কইরা টাকা জমাই, তাহলে 80 লাখ টাকা জমতে হইলে প্রত্যেকবার 6 মাস পর পর আমার 2,11,694 টাকা ব্যাংকে যাইয়া জমা দিতে হবে। এরকম করে আমি 2,94,000, মানে প্রায় 3 লাখ টাকা করে দিব। এরকম বছরে 2বার করে দিয়ে যাবো, অর্থাৎ 10 বছরে 20 বার জমা দিব। 20 বার জমা দিলে আমাদের ফুল্লা ফেপ্পা হয়ে যাইব কত টাকা? 80 লাখ টাকা। নর্মালি তুমি দেখো, 2 লাখ যদি মনে করো এটা 2 লাখ, 2 লাখই তো, 2 লাখ টাকা দিবা, মনে হয় 10,000 বাদই, 11,000 বাদ, তাহলে আমাদের সোজা হিসাবটা হলো কত? 2 লাখ। তাহলে আমি 6 মাসে দিব 2 লাখ, 2 দিয়ে গুণ করব, 1 বছরে কত দিব? 1 বছরে দিব 4 লাখ। এরকম কয় বছর জমাবো? 10 বছর জমাবো। 4 লাখ ইন্টু 10 বছর মানে 40 লাখ। দেখো এই তার মানে 10 বছরে আমার আসল টাকা ব্যাংকে জমা হইব 40 লাখ, কিন্তু ব্যাংক থেকে আমরা পাবো কত? ব্যাংক থেকে আমরা পাবো হলো 80 লাখ। তাহলে দেখো বাকি অর্ধেক টাকা কি কত? ওই যে হারাম, হারাম হারাম কি জানি, সুদ। সুদ, সুদ। হ্যাঁ, ওই বাকি টাকা সুদ পাবো। আর মানুষ এরকম যদি দেখে যে অর্ধেক যা রাখবো তার ডাবল হয়ে যায়, তাহলে সব চেয়ে ব্যাংকে রাখে, কারণ সুদ মানুষ অনেক পছন্দ করে এই দুনিয়ায়। এই অঙ্কটা বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, সামনের দিকে যাব। দেখো চলো তাহলে একটু সামনের দিকে আগাই। এখন এই সামনের দিকে আরেকটা অঙ্ক আমরা আজকে একটু চেষ্টা করি। আর
বেশি আজকে চাপ না, আগামী ক্লাস থেকে টাইমলি ইনশাল্লাহ 2টা সাবজেক্ট করে পড়াবো, প্রত্যেকদিন 2টা। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা আজকে শিখবো, সেটা হলো 46-এ পরে 47 নম্বর অঙ্কটা শিখবো। আর টাইম তোমরা কতক্ষণ ক্লাস? কি বললা, বুঝি নাই। ক্লাসের টাইম কতক্ষণ? প্রতিদিন 1.5 ঘন্টা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই ক্লাস টাইমে এই অ্যাসাইনমেন্ট দিছে, এগুলো একদম পোলাপাইন্য অঙ্ক, বুঝছো? এটা হলো পরিসংখ্যানের যেটি দিছে না, যেটি তুমি পাঠাইছো, এই যে আখি, এগুলো পরিসংখ্যানের, এটি পোলাপাইন্য অঙ্ক। এটা একটা বোর্ডে আইতো না, এত সহজ অঙ্ক প্রশ্ন বোর্ডে আহে না, বোর্ডে আরো কঠিন আইবো। এখন এটি করতে পারবা যদি, যখন আমি শুরু করবো তখন দেখবা তুমি সব পারতেছো। এদিকে অ্যাসাইনমেন্ট দিছে, এই অঙ্কগুলা করতে কইছে। ওই কথা কয় না, প্রশ্ন দিয়েই গেছে গা। আখি কি আর নাই? হ্যাঁ, প্রশ্ন দিতে যাইয়া মানে হাওয়া হয়ে গেছে গা। আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করো, ক্লাসে জয়েন না কইরা বসে আছে। আচ্ছা, যাই হোক, দেখো, এখন আমরা আরেকটা অঙ্ক শিখি আজকে, চলো। ও আচ্ছা আচ্ছা, তোমাদেরই না। দেখো, পরের অঙ্কটার দিকে একটু আমি যাই। আমরা 47 নম্বর অঙ্ক শিখবো এখন। 47, আজকে আমি 2টা অঙ্কই শিখাবো। আর আমাদের টার্গেট কিন্তু প্রত্যেক 2 ক্লাসে একটা করে চ্যাপ্টার শেষ হইতে হবে। আমি খুব ধরে দেবো, যেমন আজকে আমি লাইন টু লাইন ধইরা ক্যালকুলেশন দেখাচ্ছি, জাস্ট প্রথমবার শিখে ফেললা। এরপরে যদি কখনো আটকাও, তাহলে আজকের ক্লাসের ভিডিও দেখে নিবা, যাতে ক্যালকুলেশনটা কেমনে করে। আমি প্রত্যেক লাইন টু লাইন করাইলাম। এরপরে তুমি ডিরেক্ট 2 লাইন 3 লাইন বাদ দিয়ে ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলবা। হ্যাঁ, পরীক্ষার সময় ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলবা, 2-3 লাইন বাদ দিয়ে করে ফেলবা। আচ্ছা, এখন তাহলে আরেকটা অঙ্ক আমি করি, দেখো। 47 নাম্বার অঙ্ক আমরা এখন করব। 47 থেকেও আমি ক্যালকুলেশন করে দেখাবো। আর নেক্সট ক্লাসে কোনো ক্যালকুলেশন নাই, সূত্র বসাবো, অঙ্ক বুঝাবো, মান বসাই দিব, বাজ্যে ক্যালকুলেশন করবা। দেখো কি বলছে, ইন হোয়াট টাইম উইল এ সাম অফ টাকা 5,000 উইল বি ডাবল এট 5% কম্পাউন্ড ইন্টারেস্ট। বলা হয়েছে ইন হোয়াট টাইম, কত সময়ের মধ্যে 5,000 টাকা ডাবল হয়ে যাবে যদি সুদের হার হয় কত পার্সেন্ট? যদি সুদের হার হয় 5%, কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো, আজকে তোমার কাছে 5,000 টাকা আছে, 1,000 টাকার 5টা নোট 5,000, এটা আজকে আছে, তাই এটা প্রেজেন্ট। তুমি কইতাছো কয় বছর পরে টাকাটা ডাবল হয়ে যাবে, ব্যাংকে যে রাখতে চাও টাকাটা, যে 5,000 রাখ কামো, ফুল্লা 5 ডাবল হবে। ডাবল বলতে কি, 5,000-এর ডাবল হলো 10,000 টাকা। এখন ব্যাংক তোমারে বলছে আপনি রাইখা যান, আপনার টাকা ডাবল হবে, আমরা আপনাকে সুদ দিব কত পার্সেন্ট? 5%। এখন আমরা ব্যাংকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমরা কয় বছর পরে টাকা নিতে আমো, এটা বলেন, যে কয় বছর পরে টাকাটা ডাবল হইব। তাই সময় বের করতে বলছে। কি বের করতে বলছে? সময়। মনে রাখবা, সময় বের করতে লগ ব্যবহার করতে হয়। তাহলে চলো এই সময়ের হিসাবটা আমরা বের করি। আমরা 47-এ 2টা অঙ্ক শিখতেছি। প্রথমে রিকোয়ারমেন্ট 1, গিভেন পিভি মানে বর্তমানে জমা, প্রেজেন্ট ভ্যালু 5,000, ভবিষ্যতে হবে হলো যেটা, সেটা হলো ফিউচার ভ্যালু 5,000, ফুল্লা 5 বলছে ডাবল হইব, ডাবল মানে 10,000 টাকা হবে। এই ডাবলের অঙ্ক 3 ভাবে করা যায়, আমি একভাবে আগে শিখাচ্ছি, আরো 2 ভাবে নেক্সট ক্লাসগুলোতে শিখাবো। ডাবলের অঙ্ক 2 ভাবে করা যায়। আমরা টাইম ভ্যালুতে ইনশাআল্লাহ আমি চ্যাপ্টার শেষ করি তোমাদের, টাইম ভ্যালুতে তুমি বস হয়ে যাইবা, তোমরা দেখবা বস হয়ে গেছো। আচ্ছা, এতটুকু বুঝলাম। চলো, তারপরে হলো সুদের হার দেওয়া আছে আই। আই হলো বলছে 5%, তাহলে 5%কে ভাঙাইলে 0.05, এটা হলো আই এর মান। এই হলো আমাদের আয়ের মান। এখন আমরা ডাবল টাকা বসাবো, তাহলে সূত্র করব। এখন সূত্র লিখবো, তোমরা খেয়াল করো, টাকা জমা দিবা কত? 5,000, হইব কত? 10,000। জমা দিবা কয়বার? একবার। আমারে কইছো স্যার আমি 5,000 টাকা ব্যাংকে রাখতে চাই, এটা টাকাটা ডাবল বানাইতে চাই। তুমি 5,000 একবার রাখবা, তুইলাও যেদিন খানবা একবারে আনবা। একবার জমা, একবার গ্রহণ। একবার ব্যাংকে জমাইছো, একবারে ক্রেডিট কার্ড দিয়া তুইলা লয়ে পড়ছো, সেটা হলো লামসামের অঙ্ক। আর লামসামের সূত্র 1 নাম্বার সূত্র। তাহলে লামসামের সূত্র ব্যবহার করব, এফ ভি সমান পিভি 1 + i পাওয়ার n।
এখন ফিউচার ভ্যালু 10,000, প্রেজেন্ট ভ্যালু 5,000, 1 + i এর মান 0.5, n এর মান হলো কত জানি না, এইটাই তো চাইছে, তাহলে n এর মতো থাকবো। চলো এবার কি করবে, এই 5,000-কে ভাগ করে এই পাশে নিয়ে আসবো, এই 10,000-এর নিচে 5,000 নিয়ে আসবো ভাগ করে। সাধারণ বীজগণিতের সমাধান। এরপরে এটা যোগ করলে 1.05, আর পাওয়ার n এর মতো থাকবো। পরের লাইনে কি করব, এটা দিয়ে ভাগ করব, তাহলে আমি সাইডটা চেঞ্জ করে ফেললাম, 1.05 পাওয়ার n, আর এটা ভাগ করলে হয় 2। পরের লাইনে আমরা কি করব দেখো, পরের লাইনে যেটা করব, এই পাওয়ার যেটা আছে দেখো, এই যে n পাওয়ার আছে, পাওয়ারকে যদি বেজে নামাইতে চাই তাহলে উভয় পাশে লগ নিতে হবে। তাহলে আমি n টাকে নিচে নামায় নিব, তাহলে কি লিখবো জানো, n log 1.05 সমান 2 log 2 log 2, আর সাইডে লিখে দিবা টেকিং log বোথ সাইড। টেকিং লগ বোথ সাইড, এটা হলো সাইডে লিখে দিবা, উভয় পাশে লগ নিয়ে পাই। এখন আমরা কি করব, লগটারে ওই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের কাজকে এর n রাখলা, আর উপরে লিখবা log 2, আর নিচে লিখবা log 1.05। এখন এটাকে সমাধান করবা, ভাগ করলেই অ্যান্সার চলে আসবো। হ্যাঁ, কেমনে করবা, ক্যালকুলেটর নিবা, প্রথমে দেখবা লগ একটা বাটন আছে, এই যে নিচের, এই যে মুড বাটনের নিচ থেকে 3টা বাটন, 1 2 3, 3 নাম্বার বাটন লগ, log 2 ভাগ log 1.05। এটা করার পরে অ্যান্সার আসছে 14.21 ইয়ার্স, মানে এটা 14.21 অর লেখা 14 বছর, অর্থাৎ টাকাটা ডাবল হইতে 14 বছর সময় লাগবে। এখন এইটা বের করার আরো 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতির নাম হলো রুল 69, 69 নীতি, আর একটা পদ্ধতির নাম হলো রুল 72। আমি আরেক অঙ্কে 72 আর 69 নীতি প্রয়োগ করে দেখাবো তোমাদের। একটা দিয়ে আমরা একটা একটা করে শিখলাম। রিকোয়ারমেন্ট 1টা শেষ, তোমরা কি এতটুকু তুলছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে সবাই তুলে ফেলো এতটুকু। চলো পরের রিকোয়ারমেন্টটায় যাব, আশা করি তোমরা সবাই এতটুকু তুলছো। চলো পরের রিকোয়ারমেন্টটা খেয়াল করো, আশা করি তোমরা বুঝছো। আজকে আমরা একটা ফাংশন শিখলাম, আমরা 3 রকমের অঙ্ক আজকে শিখতেছি। প্রথমে একটা শিখছি ফিউচার ভ্যালুর ইনস্টলমেন্টের অঙ্ক, একটা শেখা শেষ কিন্তু। তারপরে এইমাত্র আমরা শিখলাম কিভাবে সময় বের করতে হয়, কোন টাকা কত বছরে কত টাকা হইব, ওই সময়টা বের করতে হয়। সময়টা বের করার জন্য আমরা জানলাম যে লগ ব্যবহার করতে হয়, এটা গেল। এখন পরবর্তী রিকোয়ারমেন্টটা দেখবো, রিকোয়ারমেন্ট 2 তে কি বলছে খেয়াল করো। বলছে টেকিং এ লোন, ঋণ গ্রহণ করছো টাকা 9,000 ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংক থেকে 9,000 টাকা ঋণ গ্রহণ করছে। এ ম্যান, একজন ব্যক্তি, বলা হয়েছে ওয়াজ নট এবল টু পে ইটস টাইল এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স। মনে করো তুমি নিজেই ব্যাংক থেকে 4 বছরের জন্য লোন নিছিলা 9,000 টাকা, 4 বছর পরে টাকা দিয়ে দেওয়ার কথা, তুমি দিতে পারো নাই, ব্যর্থ হয়েছো, দিতে পারো নাই। তারপরে বলছে কি, দেন দা ব্যাংক ডিমান্ড, তারপরে তোমার কাছে ব্যাংক, এখন আবার কে ক্লাসে জয়েন করতে চায়, আমাদের শেষ পর্যায়ে চলে আসছে তো। আচ্ছা, এতটুকু হইলো, তাহলে দেখো পরেরটা আমি আবার একটু তাহলে বলি প্রথম থেকে, এই যে একজন জয়েন কি করলো দেখো। বলা হয়েছে টেকিং এ লোন টাকা 5,000 ফ্রম এ ব্যাংক, এ ম্যান ওয়াজ নট এবল টু পে ইটস টাইল এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স। তুমি মনে করো ব্যাংক থেকে 5 লাখ 9,000 টাকা লোন নিছো 4 বছরের জন্য, 4 বছর পরে টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু তুমি টাকা দিতে ব্যর্থ, টাকা দিতে পারো নাই। তারপরে কি করছে, দেন দা ব্যাংক ডিমান্ডেড, ব্যাংক তোমার কাছে দাবি করছে, কি করছে, 11,250 টাকা ফ্রম হিম, ওই ব্যক্তির কাছে, যে ব্যক্তি লোন নিছে, এই ব্যক্তির কাছে কইছে আপনারা তো 9,000 টাকা দিয়েছিলাম, আপনি এখন 11,000 টাকা আমাদেরকে পরিশোধ করবেন। তাহলে দেখো নিছিলা কত, 9,000, দাবি করছে কত, ব্যাংকে পরিশোধ করবা কত, ব্যাংকে পরিশোধ করবো হলো 11,250। তাহলে
যেটা নিছিলা লোন আকারে সেটা প্রেজেন্ট, আর যেটা পরিশোধ করবা সেটা ফিউচার। তাহলে প্রেজেন্ট ভ্যালু 9,000, ফিউচার ভ্যালু 11,250। এখন বলছে হাউ মাস পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ইয়ারলি, বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত, সুদের হারটা কত, পার্সেন্টেজ সুদের শতকরা হার কত, দ্য ব্যাংক অন দ্য ডিমান্ডেড মানি অফ দ্য পেড, ব্যাংকে যে টাকা চাহিদা চাইছে ওই টাকাটা যদি ব্যাংকে পরিশোধ করো তাহলে সুদের হার কত। তাহলে এখানে একটা বিষয় দেখো, তুমি লোন নিছিলা কত, 9,000, এটা প্রেজেন্ট। ভবিষ্যতে দিবা কত, 11,250, এটা ফিউচার। তাহলে আজকে লোন নিছো, ভবিষ্যতে দিয়া দিবা। চাইছিল, দেওয়ার কথা ছিল, দিতে পারো নাই, তখন ব্যাংক তোমার কাছ থেকে বেশি টাকা চাইছে। এখন কয় বছর পরে, 4 বছর পরে টাকাটা পরিশোধের কথা ছিল। এখন ব্যাংকে যেহেতু তোমার কাছে বেশি টাকা চাইছে, ওই বর্ধিত টাকাটা কত পার্সেন্ট সুদে হয়েছে, এর মানে কি জানো? মানে হলো 9,000 টাকা নিছিলা, 9,000-এর জায়গায় 11,250 টাকা। এই যে মাঝখানে বর্ধিত 2,250 টাকা, এইটা হলো সুদ। আর এই সুদটার পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্ট সুদ, সেটা বের করতে বলছে। তাহলে এই 47 নম্বর অঙ্ক থেকে দুইটা জিনিস শিখতেছি। প্রথমটা শিখলাম কোন টাকা কত সময়ে ডাবল হয়ে যাইব, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে শিখবো কোন টাকা কত বছরে ডাবল হইলো, বছরটা দেওয়া আছে কিন্তু সুদের হারটা কত সেটা দেওয়া নাই। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে দেখলাম সুদের হার দেওয়া আছে, সময় বের করছি বছরটা। আর 2 নম্বর রিকোয়ারমেন্টে শিখবো বছর দেওয়া আছে, সুদের হারটা নাই। এখন সুদের হারটা বের করা শিখবো। চলো তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2 করি। রিকোয়ার্ড 2, চলো রিকোয়ার্ড 2 তে আমাদের কি বলছে, তাহলে আমরা লিখতে পারি গিভেন পিবি সমান, যেটা আমরা লোন নিছিলাম 9,000, ফিউচার ভ্যালু আমাদের কাছে দাবি করছে 11,250, কয় বছর পরে, 4 বছর পরে, 4 ইয়ার্স। এখন তাহলে কত পার্সেন্ট সুদ সেটা কোশ্চেনে চাইছে। উই নো, দেখো আমরা সূত্র লিখি, এফ বি সমান পিবি 1+i⁻n। আচ্ছা, এই সূত্রটা আমি লিখছি। এটার আরেকটা ভার্সন আছে, সেটা হলো এরকম, পিবি সমান এফ বি 1+i⁻n। তুমি যদি কও স্যার এটা লিখতে পারবো, হ্যাঁ তুমি এটা দিয়েও অঙ্ক করতে পারবা, এটা দিয়েও করতে পারবা, যেটা তোমার ভাল লাগে তুমি সেটা দিয়ে করো, কোনো আপত্তি নাই। চলো আমরা মান বসাই। তাহলে এটা হলো কয় হাজার, 11,250, প্রেজেন্ট ভ্যালু কয় হাজার, 9,000। আই বের হবে, এই ভদ্রলোক বের হবে, এন দেওয়া আছে, এন হলো 4 বছর। এখন আমরা কি করব, এটাকে ভাগ করে এপাশে নিয়ে আসবো আগের অঙ্কের মতো। 11,250, নিচে হইল 9,000, এপাশে হলো 1+i, আর স্যার তো স্যারের মতোই, এই ভদ্রলোক রে এখন আমরা সাইড চেঞ্জ করে ফেলবো। 1+i 4, আর 11,250-কে 9,000 দ্বারা ভাগ, 11,250 ভাগ 9,000, এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসে 1.25, এটা আসছে। হ্যাঁ, এখন এই লাইনের পরে এই অঙ্কটা 3 ভাবে সমাধান করা যায়। আমি তোমাদেরকে 3টা ভাবেই শিখাইবো, একটা একটা করে শিখাই। দেখো, এখন প্রথমে একটা পদ্ধতি আমি শিখাই, দেখো। তাহলে আমরা কি করলাম, 1+i রেখে দিলাম। হ্যাঁ, এখন দেখো এই যে পাওয়ার কত আছে, 4। দেখো পাওয়ার যদি সাইড পরিবর্তন করি তাহলে 2 ভাবে সমাধান হয়, রুট বা হাফ হয়ে যায়। আচ্ছা, পাওয়ারকে সাইড পরিবর্তন করলে রুট হয়ে যায়, মনে রাখবা প্রথম সমাধানের নিয়ম। পাওয়ারকে সাইড পরিবর্তন করলে রুট হয়, আর রুটের এই মাঝখানে বসে হলো 4। যেহেতু পাওয়ারটা 4, 4টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এইটাকে আমরা রুট করে দিলাম, আর রুটের উপরে 4 বসায় দিলাম, রুটের কাপটার ভিতরে 4 বসায় দিলাম। এখন আমরা এটাকে সমাধান করে নিব, তাহলে অ্যান্সার চলে আসবো 1+i। এখন এতটুকু সমাধান কেমনে করব সেটা একটু লিখে নেই আমরা। এটা কেমনে করব, প্রথমে কি করব জানো, প্রথমে লিখবো 4, প্রথমে ক্যালকুলেটরে লিখবো 4, 4 লিখবো। তারপরে আমরা লিখবো শিফট, SHIFT। শিফট হলো এই কোণারের বাটনটা, এই কিনারের যে বাটনটা আছে এটা হলো শিফট। তাহলে আমরা 4 প্রথমে লিখলাম 4, তারপর লিখলাম শিফট। এরপরে কি করবো, পাওয়ার একটা চিহ্ন আছে দেখবে এরকম পাওয়ার,
পাওয়ার চিহ্ন, তারপরে এই পাওয়ার চিহ্নটা দিব, চিহ্নটা দিয়ে ইকুয়াল দিব, দেখবে অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, পাওয়ার চিহ্ন দিব না, আর কিছু লাগবে না, পাওয়ার চিহ্ন দিয়া 1.25 দিব, তারপরে ইকুয়াল দিব, দেখবে অ্যান্সার চলে আসছে। তাহলে কেমনে করলাম দেখো, আগে লিখলাম 4, এই যে 4, তারপরে শিফট, আরে ক্যালকুলেটরই বন্ধ হয়ে গেছে, প্রথমে 4, তারপরে শিফট, তারপরে পাওয়ার 1.25, এটা করার পরে এটার অ্যান্সার চলে আসলো 1.057। আর না লিখলাম, আরেকটা লিখতে পারি 74, চাইলে আরেকটা লিখতে পারি। পরের লাইন কি করলাম দেখো, আইটা রাইখা দিব, আর এই ভদ্রলোককে ওই পাশে বিয়োগ করে দিব, 1.0574, এটা থেকে 1 বাদ। তারপরের লাইনে তাই সুতরাং আই সমান, এটা বিয়োগ করলে 0.0574। এখন পার্সেন্ট জানি তো 100%, মানে পার্সেন্ট হয় হলো কি পার্সেন্ট চিহ্নতে, এটাকে পার্সেন্ট বানাইতে 100 দ্বারা গুণ করব। এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার আসে হইলো অর লেখা 0.0574 ইন্টু 100, তাহলে অ্যান্সার আসলো 5.74%, এটা অ্যান্সার। অর্থাৎ সুদের হার হলো এত পার্সেন্ট। এটা একভাবে শিখাইলাম, এটা ছাড়া আরো 2 ভাবে নিয়ম আছে, আরো 2 ভাবে এই ক্যালকুলেশন করা যায়। আমি এতটুকু লিখলাম, এতটুকু তোমাদের উঠানো হইলে তারপরে আমি সেকেন্ড মেথডটা দেখাবো। তাহলে আমরা 2টা জিনিস শিখতেছি, একটা হলো সময় বের করতে 3 ভাবে সময় বের করা যায়, আবার আয়ও 3 ভাবে বের করা যায়, সুদের হারও 3 ভাবে বের করা যায়, সময়ও 3 ভাবে বের করা যায়। এটা একটা সিস্টেমে আমরা প্রথমে শিখলাম। সাধারণ বীজগণিতের সমাধান, এটার ইকুয়েশন সমাধান দিয়েও আমরা করতে পারবো, এরপরে আমি দেখাবো। এতটুকু কি তোমাদের তোলা হয়েছে কিনা দেখো। জি স্যার। আচ্ছা, সবার যদি হয়ে থাকে আশা করি এখানে যারা আছো সবারই হয়েছে তোলা এটুকু। হ্যাঁ, আচ্ছা, স্যার যদি জি কারো কোশ্চেন আছে নাই? আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম পাওয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে 4 রুট হয়ে যায়, আর রুটের মাঝখানে কাপের মাঝখানে 4 বসে। আর এই রুট পাওয়ার কেমনে করব, ক্যালকুলেটর আমি দেখায় দিলাম যে 4, তারপরে শিফট, তারপরে হলো পাওয়ার চিহ্ন, তারপর 1.25 মান লেখা সমান দিলে অ্যান্সার চলে আসছে। এটা এটা ভাঙানোর সিস্টেম, এটা আরো অনেক ভাবে ভাঙানো যায়, ক্যালকুলেটর আরো অনেক ভাবে ভাঙানো যায়। এখন আমি তোমাকে এটা একটা বিকল্প নিয়ম শিখাই, এইখান থেকে শুরু করবে, এতটুকু মুছে ফেললাম। এটা ছাড়া বিকল্প কিভাবে করা যায় সেটা। হ্যাঁ, আরো একটা শিখাই আমি, আরো 2টা নিয়ম আছে। দেখো, এই লাইনের পরে, এই যে লাইনটা, এই লাইনটার পরে বিকল্প আরো 2 ভাবে করা যায়। দেখো পরেরটা আমি কেমনে করি এখন, দেখো 1+i রেখে দিলাম, হ্যাঁ, এরপরে এখানে যা আছে তাই রাখলাম 1.25। এরপরে দেখো তো, তোমরা মনে হয় জানো যে পাওয়ারের নিচে মনে মনে 1 ধরা যায়, কোনো কিছু এরকম থাকলে তার নিচে মনে মনে 1 ধরা যায়, তাহলে একটা লব আর হর হয়ে গেল। আর আমরা মনে রাখবো, পাওয়ার যদি সাইড চেঞ্জ করে লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, তাহলে নিচে 1 আছে, 1টা উপরে হয়ে যাবে আর এটা নিচে হয়ে যাবে। এভাবেও যদি করো তুমি, তোমার ইচ্ছা, এতেও অ্যান্সার সেম আসবে। তাহলে এতটুকু চলো করি। এখন এতটুকু কেমনে করব, এটা তো মনে হয় জানো যে 1.25 এতটুকু লিখলাম, 1 রে এত দিয়ে ভাগ, 1/4, এটা হলো 0.25। এখন এটা সমাধান করে ফেলবো বাকিটা। 1+i সমান, এটাকে পাওয়ার করব 1.25 পাওয়ার 0.25, এটা করার পরে অ্যান্সার 1.5737। আচ্ছা, এতটুকু লিখলাম। এরপর আমরা বিয়োগ করে দিব পরের লাইনে, আই রেখা, এই ভদ্রলোক আছে প্লাস, এই পাশে হয়ে যাবে মাইনাসে, 1.057 এত -1। সুতরাং আই সমান পয়েন্ট আই সমান 0.7537, অর লেখা আই সমান কত, 0.5737, এটাকে 100 দ্বারা গুণ করব। এটারে গুণ করলে অ্যান্সার আসলো 5.74%। ওই যে প্রথমবার করলেও যা হবে দ্বিতীয়বার করলেও তাই হবে। এটা আর একটা পদ্ধতি শিখাইলাম।
দুইটা পদ্ধতি আয় বের করার শিখাইলাম। এই দুইটা পদ্ধতিকে বুঝছো? এখন কথা হইলো এই পদ্ধতির মধ্যে যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটা অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই। এতটুকু কি বুঝছি আমরা, বলো তো? জি স্যার। জি স্যার। বাকিদের কোনো কোশ্চেন আছে বলো, যদি কোশ্চেন থাকে। মিথিলা, আনিকা, না তারপরে স্যার। মুনতাহিনা। স্যার বুঝছি স্যার। আচ্ছা, হ্যাঁ, কাকলি, সমস্যা নাই? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। অভিরাজ, তোমার সমস্যা নাই? অভি? না স্যার, বুঝেছি। আচ্ছা, এতটুকু বুঝছি। এখন এখানে আরো একটা পদ্ধতি প্রয়োগ আছে। এখন তোমার দুইটা তো শিখানো হইলো, আরেকটা হলো এন্টি লগ ব্যবহার করে। তিনটা কি শিখায় ফেলবো না আরেকটা আরেকদিন অন্যটা দিয়ে দেখাবো? এন্টি লগ অন্যদিন আরেক দেখ। আচ্ছা, ঠিক আছে তাহলে। এটা হইলো, আমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে, তো 11টা বেজে গেছে। আচ্ছা, তাহলে আমরা সামনে থেকে ওই তোমাদের দুইটা করে সাবজেক্ট ইনশাল্লাহ দেখাবো আগামী ক্লাস থেকে। এতটুকু আশা করি বুঝছি। তোমরা এই দুইটা অঙ্ক করলা, এখন এই দুইটার মতো সিমিলার অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা বাসায় করবা। আজকে হোমওয়ার্ক দিয়ে দিব, শীট দেখে দেখে তোমরা বাসায় করবা। আর যাদের শীট নাই তারা আমার কোচিং থেকে শীট নিয়ে নিও। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসগুলো এতটুকুই থাকুক, হ্যাঁ? ওকে স্যার, আল্লাহ হাফিজ। ঠিক আছে, ভালো থাকো সবাই। হাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। শীত আমারটা